চলো আজকে ডেট বলার দরকার নেই। প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার। 2026টা তোমাদের ভালো কাটুক। সবারই শুভ বুদ্ধি উন্মোচিত হোক। তোমরা যেহেতু ছোট, তোমাদের মধ্যে আমরা জানি যে বিবেকানন্দ বলেছে যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য ডিভাইন অলরেডি ইন হিউম্যান বিং। মানুষের মধ্যে যে ডিভাইন জিনিসটা আছে, পড়াশোনা করে পড়াশোনাটা এমনই যেন হয় যে তার মধ্যে যে ডিভাইন কোয়ালিটি গুলো আছে সেগুলোর যেন উন্মোচন হয়, সেগুলো যেন সে উপলব্ধি করতে পারে, বুঝতে পারে। 2026 তোমাদের এমন একটা ট্রানজিশন পিরিয়ড যেখানে তোমরা তোমাদের রেসপেক্টিভ ফিল্ডে চলে যাবে, যেটা ইরিভার্সিবল ফিল্ড, প্রায় ইরিভার্সিবল। যদি কেউ ইঞ্জিনিয়ারিং এ ঢুকে যাও, ইঞ্জিনিয়ারিং থেকে আবার ডাক্তারিতে শিফট করাটা খুব টাফ এবং খুব রিভার্সিবল নয় যে হট করে এদিক থেকে এদিকে চলে গেলে, এরকম নয়। লাইফে যত বড় হবে তত অপরচুনিটি এবং অপশনস কিন্তু কমতে শুরু করবে। কমতে 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 শেষে আমাদের মতো এজে এলে শুধুমাত্র একটাই অপশন থেকে যাবে, যেটা সামনের দিকে রয়েছে সেদিকেই এগোতে হবে। তখন বাম দিক ডান দিক করার তেমন স্কোপ থাকবে না। তো আমি তোমাদের যেহেতু ক্লাস 11 এবং 12 প্রায় শেষ করে ফেলেছো, আমি শুধুমাত্র তোমাদেরকে চেষ্টা করার কথা বলার চেয়ে আমি তোমাদেরকে গুড লাক উইশ করব, যাতে করে তোমরা প্রত্যেকে নিজের নিজের আহ ইপ্সিত জায়গা যেটা হয়, ইচ্ছার যে জায়গা, সেই জায়গাগুলো তোমরা পাও এবং পরবর্তীকালে সেই জায়গাগুলো যেন তোমাদের স্ট্যান্ডার্ড ইনকামের সোর্স হিসেবে দাঁড়ায়। তার সাথে সাথে যেন তোমাদের আনন্দ ফুর্তি এগুলোও হয়, যে কাজটা তুমি ভালোবেসে চুজ করেছো সেগুলো করার সময়। সেটা ডাক্তারি হতে পারে, ইঞ্জিনিয়ারিং হতে পারে, সেটা টায়ার সারাই হতে পারে, সেটা ঝাঁট দেওয়া হতে পারে, যা খুশি হতে পারে। মজা করে যেন কাটাও। সেই রাস্তাটা যেন তোমরা এই বছরই খুঁজে পাও, যেন আর 1 2 বছর 3 বছর 4 বছর না লাগে। আজকে আমরা চুজ করেছি যে অপটিক্স যেটা আমরা পড়বো, সেখানে আমরা যেহেতু অনেকটা বড় গ্যাপ হয়ে গেছে, তো আমরা আজকে ওয়ার্ম আপ করবো। কোনো একটা গ্যাপ হলে আমরা আজকে ওয়ার্ম আপ করবো। ওয়ার্ম আপ করা মানে হচ্ছে যে আমরা একটু গা গরম করব এবং আমরা বোঝার চেষ্টা করব যে অপটিক্স এর রিভিশন বলতে আমি শুধুমাত্র একদম প্রথম থেকে লাস্ট পর্যন্ত থিওরিটিক্যাল রিভিশন করবো না, খানিকটা প্রবলেম টবলেম করবো। আর আমরা পড়ছি জিওমেট্রিক্যাল অপটিক্স, যেটাকে বলা হয় জ্যামিতিক আলোক। ওকে, তো আমরা কিছু প্রবলেম দিয়ে আলোচনা করবো। আমরা ধরে নাও তোমাদের সিম্পল ছোট 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 কিছু প্রবলেম করবো। নাম্বার 1 হচ্ছে ছোট ছোট প্রবলেম। ধরে নাও যে একটি প্রবলেম বলছি, একটি কাচের ফলকের কাচের ফলকের নিচে নিচে বিভিন্ন কালারের, বিভিন্ন রঙের বিন্দু আছে। ঠিক, ফলকটির ফলকটির উপরের দিক থেকে দেখলে কোন রংটি সবচেয়ে বেশি উপরে উঠে এসে মনে হবে? সবচেয়ে বেশি উপরে উঠে এসেছে মনে হবে। অপশন আছে। অপশন হচ্ছে, ধরুন, এ হচ্ছে রেড, অপশন বি হচ্ছে গ্রিন, আর অপশন সি ধরে নাও blue। এই 3টে কালার আছে। এবার এই 3টে কালারের মধ্যে কোন কালারটা উঠে আসবে বেশি বলে তোমার মনে হবে? প্রবলেমটা কিরকম? ধরে নাও এখানে একটা প্লেন একটা কাগজের তল আছে, এর উপরে একটা ব্লক রাখা আছে, কাচের ফলক রাখা আছে। এবার এই 3টে কালার, এই যে তল, এটা হচ্ছে পৃষ্ঠ, এই পৃষ্ঠর নিচে 3টে কালার রাখা আছে, এটা হচ্ছে রেড, এটা হচ্ছে ধরে নাও গ্রিন, আর হচ্ছে ধরে নাও ব্লু। আর চোখ আছে,
চোখ তোমার এখানে আছে উপরে, এটা হচ্ছে চোখ। তাহলে আমরা জানি যে উঠে আসে, উপরের দিকে উঠে আসে। যদি এই কাচের ফলকটা ডি বেধের হয়, ডি হচ্ছে তার বেধ, আর এর প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, এর প্রতিসরাঙ্ক যদি মিউ হয়, তাহলে আমাকে বলো তো দেখি, আমাকে বলো তো দেখি কতটা উঠে এসেছে বলে মনে হবে প্রতিবিম্বটা? যন্তন, কতটা উঠে এসেছে বলে মনে হবে প্রতিবিম্ব? ডি ডেপ্থে থাকবে না কোথায় থাকবে? কতটা উঠে এসেছে বলে মনে হবে বলো? সবাই বলো। কে বলতে পারবে? হুম, কতটা উঠে এসেছে? নাম তাই। ভি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই মিউ, এই অংশটা উঠে এসছে। ডি বাই মিউ এ, ডি বাই মিউ এ প্রতিবিম্বটা থাকবে। কথাগুলো কিন্তু আমাদের স্পষ্ট বুঝতে হবে, কারণ তোমরা এখন বড় হচ্ছ। আমরা জানি যে যদি কোনো একটা কাঁচের স্ল্যাব থাকে, তার মধ্যে যদি একই কালারের লেখা থাকে, সবাই উঠে আসে। উঠে এসে প্রতিবিম্ব কোথায় দেখা যায়? ডি বাই মিউতে। অ্যাকচুয়াল প্রতিবিম্ব ছিল কোথায়? ডি ডেপ্থে। উঠে এসেছে কতটা? ডি ডেপ্থে ছিল, কিন্তু উঠে চলে এসছে ডি বাই মিউ এ। তাই কতটা উঠে এসছে? ডি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই মিউ। নাও এবার এই যদি হিন্টসটা আমরা দেওয়া থাকে, তাহলে কি তোমরা বলতে পারবে যে কোন কালারটা বেশি উপরে উঠে এসছে বলে মনে হবে? কে বেশি উপরে উঠে আসবে? ব্লু হবে, গ্রিন হবে, না রেড হবে? অ্যান্সার বলছে ব্লু হবে। এইটা বলছে অ্যান্সার। হোয়াই? প্রশ্ন হচ্ছে হোয়াই। একদম তাই, একদম তাই। এই জিনিসগুলোই লজিক্যালি আমাদের বোঝাতে হবে। ব্লু সব থেকে বেশি উঠে আসবে। এবার যদি বলে ব্লু এর পরে যদি বলে যে একদম তোমার বেগুনি, তাহলে বেগুনি আরো উঠে আসবে। কারণ বেগুনির তোমার ল্যামডাটা আরো কম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটা যদি আমরা ভালো করে সাজিয়ে লিখি, যে এইটা হচ্ছে আমার, এইটা হচ্ছে ধরে নাও প্লেট, তার উপরে আছে একটা স্ল্যাব, এইখানে হচ্ছে তোমার চোখ, এটা হচ্ছে চোখ। যদি চোখ হয়, তাহলে আমরা জানি এখানে কোনো একটা বস্তু যদি থাকে, সেই বস্তুটা যদি অ্যাকচুয়াল বস্তু এ হয়, এটা হচ্ছে বস্তু, তাহলে আমরা জানি যে প্রতিবিম্বটা উঠে আসবে এরকম কোনো একটা জায়গায় এ প্রাইম অঞ্চলে। এবং এই যে ডেপথটা, এইটা যদি ডি হয়, তাহলে এই পার্টটা হয় ডি বাই মিউ। তাহলে এখন, তাহলে বস্তুটি, আমি গুছিয়ে লিখছি, বস্তুটি আছে ধরে নাও ডি গভীরতায়, কথার কথা, গভীরতায়। বস্তুটির ইমেজ তৈরি হবে, বস্তুটির ইমেজ তৈরি হবে, ইমেজ তৈরি হবে ডি বাই মিউ গভীরতায়। তাহলে মিউ তো গ্রেটার দেন ওয়ান। আমরা জানি মিউ সবসময় গ্রেটার দেন ওয়ান। কেন গো মিউ সবসময় গ্রেটার দেন ওয়ান? কারণ মিউ হচ্ছে অ্যাবসোলিউট প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক। সেই মিউ সমান হচ্ছে সি বাই ভি। তাহলে কোন মাধ্যমের মিউ শুধু গ্রেটার দেন নয়, গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান হতে পারে যদি সেটা শূন্য মাধ্যম হয়। কিন্তু এখানে আমরা কাচ বলেছি, তার মানে কাচের ক্ষেত্রে মিউ 1.33 হয়, তাহলে ইট ইজ অলওয়েজ গ্রেটার দেন ওয়ান। কাচের 1.33 হয় না 1.5 হয়? 1.5 হয়। মিউ গ্লাস ওয়ান মোটামুটি 1.5 হয়। তাহলে দেখো,
প্রায় ১.৫ গুণ বেশি গভীরতায় বস্তু যদি থাকে, তাহলে ১ গুণ গভীরতায় ইমেজ তৈরি হয়েছে বলে মনে হবে। তাহলে আমি যদি চোখে রাখি, চোখটা যদি উপরে রাখি, তাহলে আমরা দেখব ইমেজ, বা বস্তুটাকে তো আমরা অ্যাকচুয়াল দেখতে পাবো না। আমরা ইমেজ দেখব সবসময়। ইমেজটা আমরা দেখব উপরে। তার মানে মনে হবে যেন বস্তুটা উপরে উঠেছে। কতটা উঠেছে? কতটা উঠেছে? সেটা হচ্ছে প্রকৃত গভীরতা। এটা হচ্ছে প্রকৃত ডেপথ। এটা হচ্ছে আপাত, যেটা আপাত হিসেবে আছে, সেটা হচ্ছে d মাইনাস d বাই মিউ। তাই d কমন নিয়ে আমরা পেলাম 1 মাইনাস 1 বাই মিউ। নাও এবার এই যে মিউ আছে, এই মিউ কিন্তু তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে। সেই ফর্মুলাটা কোন বিজ্ঞানী দিয়েছে? মিউ ভার্সেস ল্যামডা সম্পর্ক কে দিয়েছে? বিজ্ঞানী কচি। কি দিয়েছেন? মিউ সমান a প্লাস বি বাই ল্যামডা স্কোয়ার। তাহলে ল্যামডা যত বেশি, মিউ তত কম। আর ল্যামডা যত কম, মিউ তত বেশি। তার কারণ এটা নিচের দিকে আছে, আর বাদবাকি এ আর বি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখানে আমার যে প্রোভাইডেড তিনটে থ্রি কালার আমাদের দেওয়া ছিল, থ্রি কালার্স যেগুলো দেওয়া ছিল, তার মধ্যে একটা ছিল কি? একটা ছিল রেড, আরেকটা কি ছিল? আরেকটা ছিল গ্রিন, আরেকটা কি ছিল? আরেকটা ছিল ব্লু। এই তিনটের মধ্যে ল্যামডা এর সব থেকে ল্যামডা বেশি। তাহলে ল্যামডা যদি বেশি হয়, মিউ কম। তাহলে আমাদের সরণ ডেল্টা এক্স এর ফর্মুলা কি ছিল? ডি ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই মিউ। তাহলে মিউ যদি কম হয়, তাহলে ওয়ান বাই মিউ হচ্ছে বেশি। তাহলে বেশি বাদ চলে যাবে, তাহলে কম সরণ হবে। তাহলে ডেল্টা এক্স হবে কম, এর ক্ষেত্রে মাঝারি। আর এর ক্ষেত্রে হবে ল্যামডা সবচেয়ে, এদের মধ্যে থেকে সবচেয়ে কম। তাহলে মিউ হচ্ছে বেশি। মিউ যদি বেশি হয়, তাহলে ওয়ান বাই মিউ কম, তাহলে কম বাদ যাবে। তাই বেশি পরিমাণ সরণ হবে। এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় কিন্তু যখন তখন আসতে পারে। নেক্সট, টপিক 2, অপটিক্যাল ফাইবার। এটা সম্বন্ধে আমরা ডিসকাস করি বা না করি, এটা হচ্ছে জাস্ট একটা এক্সাম্পল। বাংলায় এটাকে বলা হয় আলোকবাহী তন্তু। এটা হচ্ছে আলোকবাহী তন্তু। কি জিনিস? বলছে এটা ফার্স্ট কথা হচ্ছে যে আমরা যদি এটাকে আমরা খানিকটা আলোচনা করে নিই, তোমাদেরকে যদি ইনফরমেশন দিই, সেই ইনফরমেশন গুলো প্রত্যেকটা আমাদের জানা, তার একটা অ্যাপ্লিকেশন এটা। এখানে কি আছে? অপটিক্যাল ফাইবার হচ্ছে এমন একটা তন্তু, একটা ছোট ছোট উইদের তার, যে তারের মধ্যে প্রায় ইনফরমেশন এক প্রান্ত থেকে অন্য প্রান্তে প্রায় আনডিমিনিশড অবস্থায় যায়, মানে একদমই ইনফরমেশন লুজ হয় না। তার মানে এটার ব্যবহার হচ্ছে প্রায় প্রায় অবিকৃত অবস্থায় ইনফরমেশন ইনফরমেশন খুব খুব সহজেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়। খুব সহজে অবিকৃত অবস্থায়। তার আগে যেমন ধরে নাও আমরা ইনফরমেশন পাসের জন্য কপারের তার ব্যবহার করতাম, সেখানে হিট লস হতো। তার আগে কি হতো? কপার তার এইগুলো ব্যবহার করা হতো পরিবর্তে। এগুলোর মধ্যে রোধ আছে, তার ফান্ডা আলাদা। কারেন্ট পরিবহনের মধ্যে দিয়ে হয়। কারেন্ট পরিবহন করে আমরা সেখানে
তার উপর বেস করে আমরা ইনফরমেশন পাঠাতাম। কিন্তু এখানে ফান্ডা তা নয়। এখানকার যে ফান্ডা, সেই ফান্ডাটা হচ্ছে অ্যাকচুয়ালি যে ফান্ডার উপর বেস করে এটা তৈরি, সেটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। বিজিত বলো তো দেখি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বা টোটাল ইন্টারনাল রিফ্লেকশন এটা কখন হয়? ভেরি গুড। আর আলো কোন দিক থেকে কোন দিকে যেতে হয়? লঘু থেকে ঘন, না ঘন থেকে লঘু? অবশ্যই ঘন থেকে লঘু। না হলে কোনোদিন আর প্রতিফলনের গল্পই আসতো না। কারণ ঘন থেকে লঘু গেলেই তবেই কেবলমাত্র আমার প্রতিফলন কোণ যেটা, সেটা বেশি হয়। তাহলে এখানে বেশ এই যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, যেটা সম্বন্ধে আমরা বেশ ভালো জানি বলে আমরা মনে করি, সেই জিনিস সম্বন্ধে যদি আমরা আমরা এটা আলোচনা করেছিলাম। এই জিনিসের ক্ষেত্রে প্রথম শর্ত হচ্ছে, ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে রশ্মি, আলোক রশ্মি, এখানে রশ্মি বলতে আলোক রশ্মির কথাই বলছি। আলোক রশ্মি কোথা থেকে কোথায় যাবে? আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে। আর সেকেন্ড কন্ডিশন যেটা আমরা বলেছি, সেটা হচ্ছে যে আপতন কোণ, ঘন মাধ্যমে আপতন কোণ, ঘন মাধ্যমে আপতন কোণ যেটা হবে, আপতন কোণ যে I, that should be greater than equal to theta c. থিটা সিটা কি গো? থিটা সি কি? থিটা সি হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। বাংলায় এটাকে কি বলা হয়? ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটাকে কি বলা হয়? এটাকে বলা হয় সংকট কোণ। সংকট কোণ কাকে বলে গো? যে আয়ের জন্য, ঘন মাধ্যমের যে আয়ের জন্য লঘু মাধ্যমে আর হবে 90 ডিগ্রি। তাহলে ঘন মাধ্যমের যে আয়ের জন্য, আয়ের জন্য লঘু মাধ্যমে, লঘু মাধ্যমে আর সমান হবে 90 ডিগ্রি। তার মানে কি? তার মানে এইটা যদি আমার বিভেদ তল হয়, এটা যদি আমার লম্ব হয়, এদিকটা যদি ঘন মাধ্যম হয়, এটা যদি লঘু মাধ্যম হয়, তাহলে এখানে এটা যদি বিভেদ তল হয়, বিভেদ তল যদি হয়, তাহলে এখানে যদি আলো পড়ে এইভাবে কোনো একটা অ্যাঙ্গেলে, আমরা তো জানি যে ঘন মাধ্যমে যে কোণটা হয় বিভেদ এর সাথে, উল্লম্বের সাথে বা আহ, আহ, লম্ব যেটা আছে তার সাথে যেটা হয়, এখানে অ্যাঙ্গেল বাড়ে, এখানে আটটা বেশি হয়। এবার যদি তা অনেকটা বেশি হয়, এটা খুব কম করে আঁকা হলো, আরটা ধরো না বেশ বেশি হয়, এরকম হয়। এখন যদি আমি এমন একটা অ্যাঙ্গেল করি, এমন একটা অ্যাঙ্গেল করি, তা বাড়তে 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 কোনো একটা অ্যাঙ্গেলের জন্য নিশ্চয়ই এই বিভেদ তল বরাবর প্রতিসৃত রশ্মি যাবে। তখন এই অ্যাঙ্গেলটা হবে 90 ডিগ্রি। তখন এই ঘন মাধ্যমে এই যে কোণটা হচ্ছে, সেই যে আই, স্পেশাল আই, এটাকে বলা হচ্ছে থিটা সি। তাহলে থিটা সি যদি হয়, থিটা সি যদি হয়, তাহলে সেক্ষেত্রে প্রতিসৃত রশ্মিটা দুই মাধ্যমের তল, যে বিভেদ তল, সেই বিভেদ তল বরাবর ঘেঁষে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু অ্যাঙ্গেলটা করবে, প্রতিসরণ অ্যাঙ্গেলটা করবে 90 ডিগ্রি। এবার বলছে তার চেয়েও যদি বেশি কোণ হয়, তখন আর তো উপায় নেই লঘু মাধ্যমে যাওয়ার। তখন আর তো কোনো উপায় নেই লঘু মাধ্যমে যাওয়ার। তাহলে সমস্ত আলোটাই আবার ঘন মাধ্যমে ফেরত আসবে। এবং সেখানে যেহেতু প্রতিসরণ আর ঘটার কোনো জায়গা নেই, তাই প্রতিসরণ বাদ দিয়ে যে ঘটনাটা মেজরলি সেখানে ঘটবার, সেটা হচ্ছে প্রতিফলন। বাদবাকি শোষণ টোষণ এগুলো তো হবেই, সেগুলো অলরেডি একটা স্বচ্ছ মাধ্যমের জন্য কম হয়। তাই শোষণ বাদ দিলে বাদবাকি ঘনমাধ্যম থেকে যে আলোটা গিয়ে বিভেদ তলে পড়লো, থিটাসি অ্যাঙ্গেলের চেয়ে বেশি অ্যাঙ্গেলে, তার প্রায় সম্পূর্ণ অংশটা ফেরত এলো আবার ঘনমাধ্যমে, শুধুমাত্র প্রতিফলন করে। এই ঘটনাটাকে আমরা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলি। তার মানে যখন এখানে দেখতে পাচ্ছি যে এইটা যদি বিভেদ তল দুবার আমি আঁকি, এইখানে যদি
তোমার লম্বটা যদি দুভাবে আঁকি, এখানে যদি তোমার থিটা সি হয়, ধরে নাও এটা থিটা সি, তখন আমি এইরকম পাবো, 90 ডিগ্রি পাবো। আবার যদি গ্রেটার দ্যান থিটা সি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা এরকম প্রতিফলন পাবো। এটা ঘন, এটা লঘু। এই যে ঘটনা, এখানে মিউ হচ্ছে তার প্রতিসরাঙ্ক। এটা ধরে নাও যদি বাতাস হয় 1 হয়, তাহলে বা 1 হলো না, এটা হচ্ছে মিউ 1 ধরে নাও। এটা মিউ 2, এটা মিউ 1, এটা মিউ 2। তাহলে আমরা এখানে স্নেলের সূত্র ব্যবহার করে আমরা লিখতে পারি যে এখান থেকে এখানে যাচ্ছে ঘন থেকে লঘু। তাহলে আমরা এখানে লিখতে পারি যে, আর এই যে ঘন মাধ্যমের ঘন, তাহলে মিউ 2/মিউ 1 যেটা, সেটা হচ্ছে 1 মিউ 2। লঘু মাধ্যম সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরাঙ্ক, সেটা যদি মিউ ধরি, তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন থিটা সি সাইন আই, সাইন থিটা সি বাই সাইন আর, সাইন 90 ডিগ্রি সমান, আমি এখানে কি পাচ্ছি, 1 মিউ 2। তাহলে 2 মিউ 1, এখানে পাবো 2 মিউ 1, যে মাধ্যম থেকে যে মাধ্যমে যাবে। এবার 1 মিউ 2 যদি মিউ 2/মিউ 1 হয়, 2 মিউ 1 সমান হবে 1 মিউ 1/মিউ 2। তাহলে এইটা দেখো, এইটা যদি মিউ হয়, আপেক্ষিক প্রতিসরাঙ্কটা মিউ যদি হয়, তাহলে এটা হবে 1/মিউ। এবার সাইন 90 মানে 1, তাহলে এখান থেকে আমি পাচ্ছি সাইন থিটা সি সমান হচ্ছে 1/মিউ। তাহলে থিটা সি সমান আমি পাচ্ছি সাইন ইনভার্স 1/মিউ। এইরকম করে আমি সংকট কোণটা বার করতে পারছি। এবার এখানে পূর্ণ প্রতিফলন হচ্ছে। এই যে পূর্ণ প্রতিফলন হচ্ছে, এই কথাটার মিনিংটা তোমাদেরকে বুঝতে হবে, এবং তার জন্য দাঁত কিটিমিটি করার দরকার নেই। একটা আলো যখন কোনো একটা স্বচ্ছ মাধ্যমের মধ্যে দিয়ে যায়, তখন খুব সুন্দর স্বচ্ছ মাধ্যম হলে সেখানে শোষণ কম হয়। এই স্বচ্ছ মাধ্যমের উপর দিয়ে যেতে যেতে যখন আলো অন্য কোনো মাধ্যমের উপর আপতিত হয়, তখন বিভেদ তল থেকে দুটো মেজর ঘটনা ঘটে। মেজর দুটো ঘটনা ঘটে। কি কি? হয় প্রতিফলন হবে কিছু অংশ, হয় নয় কিছু অংশ প্রতিফলন হবে, কিছু অংশ প্রতিসরণ হবে। কিন্তু এই যে সেকেন্ড কন্ডিশন যেটা, এই যে সেকেন্ড কন্ডিশন, এখানে আর প্রতিসরণ হওয়ার কোনো জায়গা নেই। কারণ সে আর লঘু মাধ্যমে যাওয়ার মুখ নেই। তার জন্য সম্পূর্ণ অংশ আবার ঘন মাধ্যমে ফেরত আসছে প্রতিফলন হিসেবে। সো নো প্রতিসরণ এখানে, নো প্রতিসরণ, অনলি প্রতিফলন। তার মানে কি অনলি প্রতিফলন হবে? অ্যান্সার হচ্ছে না। শোষণ টোষণ এগুলো তো আছেই, কিন্তু প্রতিফলন আর প্রতিসরণের মধ্যে দুটো মেজর যারা স্টেক হোল্ডার, তার মধ্যে প্রতিসরণ বাদ চলে গেল বলে বেশ তীব্র অংশ কিন্তু আমরা পাবো প্রতিফলন হিসেবে, এবং পূর্ণ প্রতিফলন হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আলো যদি একটা শক্তি হয়, আলোর মধ্যে যদি একটা ইনফরমেশন থাকে, আলোর মধ্যে যদি একটা ইমেজ থাকে, আলোর মধ্যে যদি কোনো একটা শব্দকে আলোর মধ্যে মোল্ড করা থাকে, যেটা আমরা আগের বার অফলাইন ক্লাসে পড়লাম, যে কোনো একটা তথ্যকে একটা জায়গা থেকে অন্য জায়গায় পাঠায়, সেই তথ্যটা হতে পারে শ্রুতি তথ্য, সেই তথ্যটা হতে পারে একটা সাংকেতিক তথ্য, সেটা হতে পারে ডিজিটাল তথ্য, হতে পারে সেটা অডিও ভিজুয়াল তথ্য বা ডান্স ফান্স হেন তেন ভিডিও, যা খুশি হতে পারে। সেই সমস্ত তথ্যকে আমরা কিন্তু তড়িৎচুম্বকীয় তরঙ্গ তে সুন্দর করে প্যাকেজিং করে নিতে পারবো। আর তড়িৎচুম্বকীয় তরঙ্গ মানে তো সে আলো ছাড়া আর কিছু নয়। আলো হলে আমরা চোখে দেখতে পাই। বাদবাকি আলোর চেয়ে বেশি কম কম্পাঙ্কেরও তো তড়িৎচুম্বকীয় তরঙ্গ আছে। সেই তড়িৎচুম্বকীয় তরঙ্গ যেখানে ইনফরমেশন ঠাসা, তাকে যদি আমি এমন কন্ডিশনে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি, যেখানে সবসময় ও একটা মাধ্যমে থাকবে, যে মাধ্যমটা ঘন, আর তার দুই পাশে বা চারপাশে থাকবে লঘু মাধ্যম, এবং তার আপতন কোণটা সবসময় থিতাসির চেয়ে বেশি হবে, তাহলে সেক্ষেত্রে কোনো রকম কোনো ইনফরমেশন লুজ না করে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু নিয়ে যেতে পারি ইনফরমেশনকে। এই জিনিসটা খুব সহজেই একটা সিস্টেমের দরুন হয়, যাকে আমরা বলি আলোকবাহী তন্তু। তাহলে আলোকবাহী তন্তু হচ্ছে, এই যে আলোকবাহী তন্তু যে কথাটা নিয়ে আমরা শুরু করলাম, আলোকবাহী তন্তু,
যদি এটা সম্বন্ধে কোনো কথা তোমাদের পড়ে, তাহলে প্রথম কথা হচ্ছে এটি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের নীতির উপর বেস করে তৈরি। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের নীতির উপর বেস করে তৈরি একটি সংস্থা। কি করা হয় সংস্থাটা দেখতে কিরকম? বলছে এর মধ্যে একটা মাধ্যম থাকবে। এই মাধ্যমটাকে বলা হয় কোর বা মজ্জা। এর এই যে এই কোরটার তোমার হবে বেশি। মানে প্রতিসরাঙ্ক হবে বেশি। তাহলে এটা ঘনমাধ্যম। তাহলে কোরটা হচ্ছে ঘনমাধ্যম এবং তার বাইরে আরেকটা লেয়ার দেওয়া থাকবে। বাইরে একটা লেয়ার থাকবে, যে লেয়ারটাকে বলা হয় ক্ল্যাডিং। ক্ল্যাডিং বাইরের লেয়ারটাকে বলা হয় ক্ল্যাডিং। ক্ল্যাডিং এর বাংলা নাম মানে ক্ল্যাডিংই বলেছে এখানে। ক্ল্যাডিং। এবং ক্ল্যাডিং এর কিন্তু হবে কম। এটাও কিন্তু ক্ল্যাডিং। ক্ল্যাডিং এর হবে কম। মানে একটা লম্বা তার আছে, তার উপর একটা প্রলেপ, যার হবে কম, তার মানে পাতলা পাতলা বা লঘু মাধ্যম। এরকম যদি সংস্থা থাকে, তাহলে সেখানে যদি আলো এরকম করে পড়ে, তাহলে যদি পূর্ণ প্রতিফলিত হয়, বারবার পূর্ণ প্রতিফলিত হয়, তাহলে এখানকার যে ইনফোটা থাকবে, সেই ইনফোটা এখানে গিয়ে পৌঁছাবে এবং প্রায় মিনিমাম লস হবে। মিনিমাম লস হবে। এই যে মিনিমাম লস, এই জিনিসটা কিন্তু খুব অ্যাট্রাক্টিং, খুব চমকপ্রদ এবং আকর্ষণীয়। যে তুমি যদি কোনো একটা তথ্য, কোনো একটা জিনিস কোথাও যদি পৌঁছাতে চাও, এখান থেকে ওখানে, সেখানে যদি তথ্যটার প্রায় সম্পূর্ণ অংশ যে নিয়ে যাচ্ছে, তুমি ধরো না একটা ভালো পায়েস বানিয়েছো তোমার কোনো বন্ধুকে খাওয়াবে বলে, বা তুমি কাউকে পাঠাবে বলে, মাসির বাড়ি পিসির বাড়ি পাঠাবে বলে, কোনো বন্ধুকে দিলে, সে পুরো সবটাই সেটে নিল, শুধুমাত্র খাপটা তার বাড়িতে দিল, ইউ উইল বি ভেরি মাচ ডিমোরালাইজড। কিন্তু তেমন যদি কোনো মাধ্যম পাও যেখানে ইনট্যাক্ট অবস্থায় যাবে, তাহলে কিন্তু বেশ আনন্দ পাবে। অপটিক্যাল ফাইবার কিন্তু ঠিক সেরকমই একটা ভূমিকা পালন করে, যেখানে এইটা হচ্ছে ঘন মাধ্যম, এটা হচ্ছে লঘু মাধ্যম, এবং এখানে যে কোনটা আই, দিস আই ইজ গ্রেটার দ্যান থিটা সি। বারবার যদি এরকম হতে থাকে, তাহলে যে ইনফরমেশনটা আলটিমেটলি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলিত হয়ে অন্য প্রান্তে পৌঁছাবে, সেখানে প্রায় লস অফ ইনফরমেশন খুব কম হবে। এটা হচ্ছে ফান্ড। এবার দেখো, এই যে রজ্জুগুলো, এই যে তারগুলো অপটিক্যাল ফাইবারের, এগুলো খুব পাতলা হয়, এরকম প্রচুর তার থাকে এরকম। এগুলো প্রত্যেকটা এই যে কোর, এই যে প্রত্যেকটা দেখতে পাচ্ছ, এগুলো প্রত্যেকটার কোর থাকে আর তার উপর ক্ল্যাডিং থাকে। তার উপর একটা ক্ল্যাডিং থাকে, কোরের উপর একটা ক্ল্যাডিং থাকে, মানে একটা লেয়ার থাকে, কোর ক্ল্যাডিং দুটো থাকে। এটা হচ্ছে কোর, একটা হচ্ছে ক্ল্যাডিং। বলো তো দেখি, কোরের কোরের মিউ বেশি না ক্ল্যাডিং এর মিউ বেশি? কোরের মিউ বেশি। কোর হচ্ছে কোরের মধ্যে দিয়েই, এর মধ্য দিয়েই এর মধ্য দিয়েই ইনফো যায়, এর মধ্য দিয়েই ইনফরমেশন যায়, আলো যায়। এবার এগুলো অনেকগুলো বান্ডল আপ করা থাকে, এগুলো অনেকগুলো বান্ডল আপ করা থাকে। কেন? কেন? ওয়াই? তার কারণ একটা এদের তার কারণ হচ্ছে এক একটির উইথ এক একটির উইথ যেটা চওড়া, এক একটির উইথ প্রায় মাইক্রন লেভেলের, মাইক্রোমিটার অর্ডারের।
মাইক্রোমিটার কমের, মাইক্রোমিটার মানে খুবই কম, চুলের মতো পাতলা। 10 মাইক্রোমিটার, 20 মাইক্রোমিটার এরকম হয়, 10 to 20 মাইক্রোমিটার হয়। কখনো কখনো হয়তো 30 মাইক্রোমিটার হলো। তো খুব কম। তো তার মধ্যে দিয়ে কোন একটা পূর্ণ মধ্য দিয়ে পূর্ণ তোমার একটা বা ছবি ইমেজ করে পাঠানোটা ডিফিকাল্ট। ইমেজ করে পাঠানো ডিফিকাল্ট। তার ফলে এরা কি করে? তার জন্য কি করে? তার জন্য এরা অনেকগুলো তন্তু, অনেকগুলি অপটিক্যাল ফাইবার, অপটিক্যাল ফাইবার বান্ডল আপ করা হয়। বান্ডল আপ করা হয়। এবং তার সাথে, সাথে এদের নাম্বারিং গুলো কিন্তু এদিক ওদিক ঘুরিয়ে পেঁচিয়ে টেঁচিয়ে নষ্ট করা হয় না। যে ১ নাম্বারে আছে সে ১ নাম্বারে থাকবে, যে ২ নাম্বারে আছে ২ নাম্বারে থাকবে। না হলে তো তোমার মুখটা এরকম থাকবে, এই পাশে গিয়ে তোমার মুখটা বেঁকে তেবড়ে তুবড়ে যাবে। সো অল দিস আর প্রপারলি ওরিয়েন্টেড, এবং তারা প্রপারলি ওরিয়েন্টেড থাকে, প্রপারলি আসছি ওরিয়েন্টেড থাকে, ওরিয়েন্টেড থাকে। যাতে যাতে ইমেজের ইমেজ বা তথ্যের তথ্যের ডিস্টরশন না হয়, ডিস্টরশন না হয়। ডিস্টরশন মানে, ডিস্টরশনের বাংলা মানে দেখো তো, ভালো বাংলা মানে কি হয় বলো তো? একটু ভাবো। আমি দরজাটা খুলে দাঁড়াও। ডিস্টরশনের বাংলা মানে কি হবে? কি হবে ডিস্টরশনের বাংলা মানে? কি গো? বিকৃতি না হয়। ঠিক? তো এটা তোমার টিকা টিপ্পনী পড়তে পারে। তাহলে এটা থেকে কি পড়তে পারে? এখান থেকে তোমার ধরে নাও জিজ্ঞেস করতে পারে 2 মার্কসের কোশ্চেন পড়তে পারে। 2 মার্কসের কোশ্চেন যে হোয়াট ইজ অপটিক্যাল ফাইবার? এটা একটু তৈরি করে রেখো। এটা পড়তে পারে। অথবা যেটা পড়তে পারে, যেটা পড়তে পারে, যেটা খুব সহজ, সেটা হচ্ছে একটা প্রবলেম। একটা প্রবলেম, যেটা পড়লে আরো মজা, খুব ইজি। তো আমরা প্রবলেমটা করে দেখি। প্রবলেমটা খুবই ইজি, খুব ইন্টারেস্টিং। তো আমরা এরকম একটা প্রবলেম তোমাদের কাছে করি। প্রবলেম, দেখো এখানে আমি আমার একটা বইয়ে পাচ্ছি যে একটা চিত্র দিয়েছে। সেই চিত্রতে একটা কাঁচ নল দেওয়া আছে। বলছে 1.68 প্রতিসরাঙ্কের প্রতিসরাঙ্কের একটি কাঁচ নল, কাঁচ নলের কাঁচ নলের বাইরে বাইরে যে প্রলেপ রয়েছে তার প্রতিসরাঙ্ক সমান 1.44। নলের অক্ষের সাথে এই নলটিকে এই নলটিকে আলোকবাহী তন্তু হিসেবে ব্যবহার করা হচ্ছে। আলোকবাহী তন্তু হিসেবে ব্যবহার করা হচ্ছে। এখন প্রশ্ন কি? প্রশ্ন বলছে যে এই যে তন্তু, তার অক্ষের সঙ্গে আপতন কোণের যে পাল্লার জন্য কাঁচনলের কাঁচনলের অক্ষের সাথে
অক্ষের সাথে আপতন কোণের আপতন অক্ষের সাপেক্ষে অক্ষের সাপেক্ষে আপতন কোণের যে আপতন কোণের যে পাল্লার জন্য এটি আলোকবাহী তন্তু হিসেবে কাজ করবে, আলোকবাহী তন্তু হিসেবে কাজ করবে, তা তার মান লেখো বা নির্ণয় করো। এই প্রশ্নটা কি বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো প্রশ্নটা? বলো। হ্যালো 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 হ্যালো। ও, প্রশ্নটা বোঝা যাচ্ছে? প্রশ্নটা তোমাদের বইয়েরই কোথাও থাকবে, আমি একটা অন্য বই থেকে করাচ্ছি, সেটাও পুরোনো দিনের বই, তোমাদেরই একই লেখকের, যেটা তোমরা ব্যবহার করে ছায়া, তার পুরোনো বই থেকে করাচ্ছি। সো ইউ উইল গেট দ্য কোশ্চেন, অফকোর্স ইউ উইল গেট দ্য কোশ্চেন। এখানে প্রশ্ন হচ্ছে এইটাই, যে একটা কাঁচ নল রয়েছে, তার উপর একটা প্রলেপ রয়েছে, সেটাকে আলোকবাহী তন্তু হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো বলছে আলোকবাহী তন্তু হিসেবে যদি আমি ব্যবহার করতে চাই, তাহলে কাঁচ নলের অক্ষের সাথে আপতিত রশ্মির যে কোণটা হবে, সেই কোণের রেঞ্জ কতটা হবে, কত থেকে কতর মধ্যে পড়লে তবেই আমি সেটাকে আলোকবাহী তন্তু হিসেবে ব্যবহার করতে পারবো। তার চেয়ে বেশি অ্যাঙ্গেল বা কম অ্যাঙ্গেল হলে আমি পারবো না সেটা নিতে। প্রশ্নটা বোঝা গেছে? একটু হ্যাঁ করো। গুড। তাহলে এটা আমরা আলোচনা করি। তাহলে আঁকি। ধরে নাও এটা হচ্ছে আমার কাজটা, কাজদণ্ড। এগুলোই পরীক্ষায় পড়বে। ডট 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 ডট। এটা হচ্ছে অ্যাক্সিস। তোমরা মনে করো না যে ক্লাস 7-8 এর মতন প্রশ্ন পড়বে। প্রশ্ন সহজ পড়বে, ততটাই সহজ পড়বে যতক্ষণ পর্যন্ত না তুমি তাকে কাছের ভাববে সাবজেক্টটাকে, ততক্ষণ পর্যন্ত সহজ লাগবে না। ততক্ষণ পর্যন্ত কিন্তু চাপ সৃষ্টি করবে তোমাদের পেটে, নাকে, মুখে চাপ সৃষ্টি করবে। বুঝতে পারছো? যেই তুমি ভাববে যে এ তো আমার খুবই ইজি জিনিস, তখনই ও দেখবে খুব ইজি হয়ে যাবে। এর উপরে আছে প্রলেপ। এর প্রতিসরাঙ্ক কত বলেছে? 1.68। এর প্রতিসরাঙ্ক কত বলেছে? 1.44। নাও ধরে নাও একটা আমি আলোক রশ্মি ড্র করছি, ধরে নাও এখান থেকে আলোক রশ্মি পড়লো, তাহলে কোন কোনটাকে আই বলবো? আমার কোন কোনটার রেঞ্জ চেয়েছে? এ দেখো এই কোনটার, এটা অক্ষের সাথে কোণের সাথে রেঞ্জ চেয়েছে, এটা আছে আই। যদি এটা আই হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও আই হবে। তাহলে এর সাথে যদি আমি পারপেন্ডিকুলার একটা লাইন টানি, তাহলে বলো তো দেখি, এই জায়গাটা যদি জুম করি আমি, এই যে পোর্শনটাকে যদি আমি জুম করি, তাহলে কেমন দেখতে হবে? এটা হচ্ছে ব্ল্যাক, এর উপরে এটা হচ্ছে গ্রিন, গ্রিন অংশ। এখানে আমি একটা লাইন টেনেছি, ডট 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 ডট, অভিলম্ব, তার সাথে একটা এরকম রে গেছে, এরকম। এই অ্যাঙ্গেলটা বলছে, এই অ্যাঙ্গেলটা বলছে আই, এই অ্যাঙ্গেলটা আই। তাহলে বিপ্রতীপ কোণ এই অ্যাঙ্গেলটা আই। তাহলে বলো তো দেখি, এইটা হচ্ছে ঘন আর এইটা হচ্ছে লঘু। এই ঘন থেকে লঘু যে মাধ্যমের আপতন কোণটা কতখানি?
এটা হচ্ছে ধরে নাও অ্যাক্সিস, এটা হচ্ছে অক্ষ। আপতন কোণ কোনখানা? এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়, আপতন কোণ কত হবে ঘন মাধ্যমে? একদম তাই। এটা হচ্ছে অভিলম্ব, এটা হচ্ছে অভিলম্ব। এইটা আয় হলো মানেই হপাং করে একদম গিলে নিতে হবে যে আপতন কোণ হিসেবে, তাহলে বুঝতেই পারছো গলায় কাঁটা হয়ে ওটা বিঁধবে, যতবার গিলবে ততবার খোঁচা লাগবে। তোমাকে অ্যাকিউরেট বুঝতে হবে যে এটা আয় হলে এটা আয় হবে। এটা অবশ্যই হবে, একদম হবে, একদম হবে, একদম ঠিক কথা। আই এম সরি, ভেরি গুড, একদম ঠিক কথা বলেছে। এইটা তো এই বাইরের মাধ্যমটা তো বায়ু। আই এম সরি, ঠিক 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 ঠিক। এটা যদি বাতাস হয়, এটা তো বাতাসের রেসপেক্টে ঘন, তাহলে এই আয়ের রেঞ্জ যেটাকে আমি I1 ধরছি। ঠিক বলেছো, একদম ঠিক বলেছো, এটাকে ধরে নাও আমি I1 ধরছি। তাহলে অবশ্যই এটা ঘন মাধ্যমে যাচ্ছে মানে খানিকটা সেটে যাবে, তার মানে এই অ্যাঙ্গেলটাকে একটু আমি বড় করছি, সরি, থ্যাংক ইউ। এই অ্যাঙ্গেলটাকে আমি আই ধরছি, তাহলে বাতাসে একটু বড় হবে। তারপর এখানে যে অভিলম্ব আছে তার সাপেক্ষে অভিলম্বর দিকে সরে যাবে, একদম ঠিক বলেছো। এখন এইটা যদি অভিলম্ব হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা আবার তোমরা যেটা বললে, তুমি যেটা বললে, এই অ্যাঙ্গেলটা একদম পারফেক্ট। দিস ইজ 90 ডিগ্রি, দিস ইজ I1। আমাদের কিন্তু আয়ের রেঞ্জ চেয়েছে, আয়ের। এইটা হবে 90 ডিগ্রি মাইনাস I1। এবার বলো তো দেখি, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন যদি হতে চায়, তাহলে 90 ডিগ্রি মাইনাস I1 এর মানটা কেমন হওয়া দরকার? যদি আমি ওকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলিত হতে দেখতে চাই, তাহলে 90 ডিগ্রি মাইনাস I1 যে ভ্যালুটা বললাম I1, সেটার মান কত হওয়া দরকার? একদম তাই, থিটা সি হলে পারবো না। তাহলে ইনফরমেশন পেতে গেলে একদম চামড়া দিয়ে বেরোবে, একদম ঘনলঘুর মধ্যে দিয়ে বেরোবে, কিচ্ছু বুঝতে পারবো না। তাহলে গ্রেটার দেন থিটা সি হতে হবে। তাহলে এখানে তিনটে জিনিস, একটা সৃজন যেটা বললো যেটা একদম পারফেক্ট বলেছে, ঠিক বলেছে, যে বাতাস থেকে ঘন মাধ্যমে যখন যাবে, সেই বাতাসে অ্যাঙ্গেলের রেঞ্জটা আমার চেয়েছে আয়ের রেঞ্জ। ঘন মাধ্যমে যখন যাচ্ছে কাচের মধ্যে দিয়ে, তখন অ্যাঙ্গেলটা একটু কমে যাবে। সেই যে অ্যাঙ্গেল I1, তার জন্য আবার এই কোর আর ক্ল্যাডিং, এটা এখন কোর, এটা ক্ল্যাডিং, এদের মধ্যে আবার ঘন লঘু সৃষ্টি হবে। তার যে মিউ ভ্যালু মানে থিটা সি ভ্যালু, সেই থিটা সির ভ্যালুর চেয়ে বেশি হতে হবে এই অ্যাঙ্গেলটা। তার মানে এখানে ফান্ডা কি? এখানে ফান্ডা দুটো। একটা হচ্ছে আই এর রেঞ্জ চেয়েছে, আই এর রেঞ্জ হচ্ছে নির্ণেয়, এটা বার করতে দিয়েছে। তাহলে আই এর জন্য এর জন্য একটা I1 পাবো, সেই I1 এর জন্য একটা 90 ডিগ্রি মাইনাস I1 পাবো, যেটা যে 90 ডিগ্রি মাইনাস I1 টা হতে হবে গ্রেটার দেন থিটা সি। আবার থিটা সি মানে কি? সাইন থিটা সি সমান আমরা জানি 1/মিউ, মিউ, তার মানে হচ্ছে 1 বাই কি, মিউ মানে কি, মিউ ঘন বাই মিউ লঘু। কারণ আমরা জানি সাইনের মান একের চেয়ে বেশি হতে হবে, তাহলে এটা একের চেয়ে বড় হবে, সাইনের মান একের চেয়ে কম হতে হবে, তাহলে 1 বাই যেটা আছে সেটা একের চেয়ে বড় হতে হবে। তাহলে 1/মিউ, মিউ ঘন মানে কি, 1 কত বলো, 68 বাই 1.44। এটা করলে আমরা পাবো 1.44 বাই 1.68। সেটা করলে এখানে দেখতে পাচ্ছি 0.857 এরকম হচ্ছে। তাহলে থিটা সি সমান সাইন ইনভার্স 0.857 হচ্ছে। 0.857 মানে কি গো? দেখো তো, √3/2 হচ্ছে কিনা? সাইন ইনভার্স √3/2 হবে। √3 মানে কত?
√3 মান কত ছিল? √3 সমান 1.732 ছিল। তাহলে তাকে 2 দিয়ে ভাগ করলে এটা পাচ্ছি। তাহলে সাইন কততে √3 হয়? 60 ডিগ্রিতে √3/2 হয়। তাহলে এটা হবে 60 ডিগ্রি। তাহলে থিটা সি পেলাম 60 ডিগ্রি। থিটা সি যেটা সেটা পেলাম 60 ডিগ্রি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 90 ডিগ্রি মাইনাস শর্ত কি পেলাম? শর্ত পেলাম 90 ডিগ্রি মাইনাস I1 দ্যাট মাস্ট বি গ্রেটার দ্যান ইকুয়াল টু থিটা সি। আবার কি পেলাম? আবার থিটা সি সমান আমরা ক্যালকুলেট করে পেলাম 60 ডিগ্রি। তার মানে এই দুটো থেকে আমরা বলতে পারি 90 ডিগ্রি মাইনাস I1 দ্যাট শুড বি গ্রেটার দ্যান ইকুয়াল টু 60 ডিগ্রি। তার মানে I1 এইদিকে চলে যাচ্ছে, মাস্ট বি লেস দ্যান ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। মানে এখান থেকে আমি পাচ্ছি I1 শুড বি লেস দ্যান ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে কোনটা লেস দ্যান 30 ডিগ্রি হবে? এই অ্যাঙ্গেলটা, এটা I, এই অ্যাঙ্গেলটা হচ্ছে I1, এই অ্যাঙ্গেলটা I1, এই অ্যাঙ্গেলটা হতে হবে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে I1, এই I1টা হতে হবে 30 ডিগ্রির কম। যদি 30 ডিগ্রির কম হতে হয় তাহলে I সমান কত হবে? আবার এখানে একটা আমরা করতে হবে, এটা হচ্ছে লঘু, এটা হচ্ছে ঘন, এটা হচ্ছে বাতাস μ1, এটা হচ্ছে μ2 হচ্ছে তোমার কাচ। তাহলে আমরা স্নেলের সূত্র কি ব্যবহার করব? সাইন I বাই সাইন I1 সমান হচ্ছে 1 μ2, মানে μ2 বাই μ1, মানে কি μ2 মানে কত? 1.68 বাই μ1 মানে 1, বাতাস যদি ধরি 1, তাহলে সাইন I সমান 1.68 সাইন I1। তাহলে সাইন I সমান 1.68 ইন্টু সাইন I1। সাইন I1 মানে সাইন 30, মানে হচ্ছে হাফ। তাহলে 1.68 ইন্টু হাফ সমান হচ্ছে 0.82 এরকম কিছু একটা দাঁড়াচ্ছে। তাহলে I এর মান এখান থেকে দাঁড়াচ্ছে প্রায়, এখানে বলছে I এর মান বলছে মোটামুটি ধরে নাও 60 ডিগ্রি। মোটামুটি একটা 60 ডিগ্রির মতো বলছে। এগুলো ক্যালকুলেটর টিপলে এক্স্যাক্টলি ভ্যালু পাবে। তাহলে এটা হচ্ছে ম্যাক্সিমাম, এটা হচ্ছে I এর ম্যাক্স মান। কারণ তখন দেখো ছিল I1 শুড বি লেস দ্যান ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এখানে I ইজ লেস দ্যান ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে পাল্লা কত? পাল্লা কত হবে? 0 ডিগ্রি টু 60 ডিগ্রি, আপতন কোণের পাল্লা। কি বোঝা গেল? হ্যালো 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 হ্যালো, বুঝতে পারলে না পারলে না? সবাই বুঝতে পেরেছো? তুমি নাই, তুমি নাই, তুমি গেছো। আর কে কে আছো দেখি, আওয়াজ শুনি। জয়িতা আছিস? বুঝতে পারছিস? আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমরা দেখো প্রিজম যখন পড়ছিলাম, টপিক, নেক্সট টপিক, প্রিজম যখন পড়ছিলাম আমরা, প্রিজমে আমরা বারবার দেখছিলাম যে এরকম যদি একটা প্রিজম হয়, এটাকে আমরা বলছিলাম বেস প্রিজমের। এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল এটাকে আমরা বলেছিলাম প্রতিসারক কোণ। প্রতিসারক কোণ আমরা বারবার দেখছিলাম যে এরকম করে প্রিজম যদি, প্রিজমে যদি আলো এভাবে পড়ে তাহলে সেটা কিন্তু বেশের দিকে বেঁকে যায়, বেশের দিকে বেঁকে যায়, এটা আমরা দেখেছি। এবং বেঁকে যাওয়ার সময় তাহলে প্রিজমে, প্রিজমে যে লাইট, সেই লাইটটা বেস এর দিকে বেঁকে যায়, বেশের দিকে
ঝুঁকে যায় বা বেঁকে যায়, এটা আমরা দেখেছি। এবং তারপর একটা চ্যুতি হয়। চ্যুতি মানে কি, যে অ্যাঙ্গেলে যাচ্ছিল যাবো বলে মনে হয়েছিল সেই অ্যাঙ্গেলে না গিয়ে অন্য অ্যাঙ্গেলে যাচ্ছে বলে একটা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন হয়। সেই যে চ্যুতি ডেল্টা, সেই ডেল্টার মানটা আমরা কত পেয়েছিলাম? I1 প্লাস I2 মাইনাস R1 প্লাস R2। এই I1 I2 R1 R2 মানে কি? এগুলো হচ্ছে এখানে আপতন কোণ I1, এখানে প্রতিসরণ কোণ R1, এখানে প্রতিসরণ কোণ R2, এখানে কোণটা হচ্ছে I1 I2। এগুলোকে এরকম করে করা হয়েছে কেন? তার কারণ আমরা জানি আলো যদি বিপরীত দিকে টর্চ মেরে দেয়, বা এখানে যদি আমি একটা কাঁচ রেখে দিই একদম লম্বভাবে, যদি প্রতিফলক রেখে দিই, আবার কিন্তু আলো ঘুরে আসবে পুনরায় তার আগের পথে। এই নিয়মটাকে কি নিয়ম বলা হয়? আলোর প্রত্যাবর্তক ক্রিয়া, রিভার্সিবিলিটি অফ লাইট রে। যেদিকে একদিক থেকে কোন একটা পয়েন্ট থেকে অন্য দিকে যদি যায় কোন একটা আলোকীয় সংস্থায়, তাহলে বিপরীত দিকে যদি পাঠানো হয় তাহলে কিন্তু সে আবার পুনরায় প্রাথমিক বিন্দুতে ফেরত আসবে। তারপর আমরা দেখলাম ক্যালকুলেশন করে এইটার মান কত পেয়েছি, R1 প্লাস R2 মান কত পেয়েছিলাম? কত পেয়েছিলাম আমরা? এ পেয়েছিলাম। তার ফলে আমরা পেয়েছিলাম ডেল্টা সমান আমরা পেয়েছিলাম I1 প্লাস I2 মাইনাস এ। এবার মজার কথা হচ্ছে যে আমরা দেখার চেষ্টা করছিলাম যে আইটাকে ভ্যারি করে করে ডেল্টার মানটা আমরা দেখার চেষ্টা করছিলাম, এবং আমরা দেখলাম আয়ের মানটা মিনিমাম হয় কোন একটা মানে ডেল্টার মানটা মিনিমাম হয়। এখানে ডেল্টা মিনিমাম হচ্ছে ডেল্টা মিন যেটা হবে সেটা কোন এক পার্টিকুলার আয়ের জন্য, যেখানে এইদিকে এইটা যদি I1 হয় কোন একটা ডেল্টার জন্য, যদি আমরা দেখতে পাই এই দিকটা যদি I1 হয় এই দিকটা I2 হবে। আরেকটা ডেল্টার জন্য কোন একটা নতিকোণ যেটা বেশি মিনিমাম নয়, তার জন্য এটা যদি I1 হয় তাহলে এটা হবে I2। আবার দেখতে পাচ্ছি এইরকম করতে করতে I1 আর I2 এর মান যদি আলাদা হয় তাহলে দেখছি ডেল্টা বেশি হয়। তাহলে I1 এবং I2 এরা আলাদা যদি হয়, এরা আলাদা হলে আমরা দেখতে পাচ্ছি ডেল্টা বেশি বেশি বিচ্যুতি হচ্ছে। তার মানে এখানে বেশি বিচ্যুতি হচ্ছে। কিন্তু I1 equal to I2 যদি হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি সব থেকে মিনিমাম এখানে I1 equal to I2, তখন হচ্ছে মিনিমাম বিচ্যুতি, মিনিমাম ডেভিয়েশন, যেটা সেটা হচ্ছে ডেল্টা মিন। এবং সেক্ষেত্রে যদি আমরা দেখি যে এই যে আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি এবং নির্গত রশ্মি এরা প্রিজম সাপেক্ষে কেমন হয় গো তখন? যখন I1 equal to I2 হয়, ডেল্টা যখন মিনিমাম হয়, তখন প্রিজম সাপেক্ষে আপতিত রশ্মি, প্রিজমের মধ্যে প্রতিসৃত রশ্মি এবং প্রিজম থেকে নির্গত রশ্মিটা কেমন দেখতে হয়? কেমন বলে? রশ্মির গতিপথটা কেমন হয়? প্রশ্ন হচ্ছে দুটো। প্রশ্ন নাম্বার ওয়ান, হচ্ছে ন্যূনতম চ্যুতির জন্য ন্যূনতম চ্যুতির জন্য জন্য প্রিজমের মধ্যে মধ্য দিয়ে আলোক রশ্মির গতিপথ কেমন হয়? এই ধরনের প্রশ্ন পড়বে। ভেরি গুড, এটা 2 মার্কস এর কোশ্চেন পড়লো ধরো, তাহলে তুমি শুধু ভূমির সাথে পড়ালা লিখবে? তুমি কি লিখবে বলো? অবশ্যই প্রিজমের মধ্যে দিয়ে যেটা সেটা ভূমির সাথে হলো। এবার পুরোটা যদি বলি এটা ঠিক, প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মির গতিপথ ভূমির সাথে প্যারালাল, এটা নিয়ে কোনো ডাউট নেই। তুমি তখন লিখবে যে ন্যূনতম চ্যুতির শর্ত হলো, ন্যূনতম চ্যুতির শর্তটা কি? শর্ত হচ্ছে
I1 equal to I2, R1 equal to R2। তার মানে এইটা যদি ভূমি হয়, তাহলে এই রেটায় তো এরকম একদম 100% এরকম হবে। আর একটা যদি এরকম করে বেরোয়, এটা তেমন ভাবে উঠবে অ্যাঙ্গেলে। তাহলে এই যে পুরো পুরো পথটা, এইটা হবে পুরোপুরি এর সাপেক্ষে প্রতিসম। প্রতিসম কথাটা ইম্পর্টেন্ট। তার মানে এখানে যেটা হবে, তা হচ্ছে এই দুটো দেখো, এই দুটো যদি আমরা টাচ করি, তাহলে এই অ্যাঙ্গেল I1, এই অ্যাঙ্গেল I2, এই দুটো সমান। এই অ্যাঙ্গেল R1, এটা R2 সমান। ছবি এঁকে দিলে এই কন্ডিশনটা তখনই হবে যে এইটা তো ঠিক প্রিজমের মধ্যে দিয়ে, অতএব প্রিজমের মধ্য দিয়ে রশ্মি অবশ্যই ভূমির সমান্তরাল হবে, অবশ্যই ভূমির সমান্তরাল হবে, ভূমির সমান্তরাল হবে, নাম্বার ওয়ান। আর তারপরে আরেকটা জিনিস হবে, টোটাল আলোর গতিপথ যেটা, আলোক রশ্মির গতিপথ হবে, আলোক রশ্মির গতিপথ প্রিজম সাপেক্ষে সিমেট্রিক হবে, প্রিজমের দুই পাশ সাপেক্ষে সিমেট্রিক হবে। এই সিমেট্রিক কথাটা খুব ইম্পর্টেন্ট। সিমেট্রিক মানে প্রতিসম হবে। এটা হলো প্রশ্ন নাম্বার ওয়ান। প্রশ্ন নাম্বার টু, প্রশ্ন নাম্বার টু যদি জিজ্ঞেস করে, প্রিজম দিয়ে একটি এক বর্ণী আলোর প্রতিসরণ এবং নির্গমন হলে কখন কখন নির্গত রশ্মির তীব্রতা সবচেয়ে বেশি হয়? নির্গত রশ্মির তীব্রতা সবচেয়ে বেশি হয়। কখন বেশি হয়? মনে রাখবে, যখন ন্যূনতম চ্যুতি হয়। যখন ন্যূনতম চ্যুতি হয়। কেন আমি ব্যাখ্যা করছি? মানে যখন I1 equal to I2, R1 equal to R2 হয়, মানে প্রতিসমভাবে যখন হয়, প্রতিসম রশ্মি যখন হবে, তখন তার কারণটা কি? এর ব্যাখ্যাটা কি? কারণটা কি? কারণ হচ্ছে, দেখো এই গ্রাফটা, ডেল্টা ভার্সেস আই এর গ্রাফটা, এটা বেশ ফ্ল্যাট হয়। এই জায়গাটা বেশ ফ্ল্যাট হয়। এই যে জোনটা দেখতে পাচ্ছ, এটা ফ্ল্যাট জোন হয়, অনেকটা ফ্ল্যাট জোন হয়। তার জন্য এই যে এলাকাটা, এই জায়গায় অনেকটা আলোক রশ্মি, কিন্তু তোমার সব থেকে বেশি পরিমাণ আলোক রশ্মি এই জায়গায় বেরিয়ে যাওয়ার চান্স থাকে। যেহেতু I1 equal to I2 জায়গাটায় ডেল্টা মিন যেখানে হয়, সেই জায়গাটায় ফ্ল্যাট হয়। তার মানে টোটাল যে প্রতিফলন কোণের যে রেঞ্জ, সেই রেঞ্জের মধ্যে বেশিরভাগ রেঞ্জটা এই জোনের জায়গায় আছে। এটা হচ্ছে আই এর টোটাল রেঞ্জের অনেকটা জায়গা জুড়ে, টোটাল যে রেঞ্জ তার অনেকটা জায়গা, অনেকটা জায়গা কোথায় থাকে? এই I1 equal to I2 এই অঞ্চলে থাকে। তার মানে আলোর প্রায় সমস্তটা, অনেকটা অংশ ওই জোনের মধ্যে থাকে। তাই মিনিমাম চ্যুতির দিকে যদি আমি তাকাই, তাহলে দেখতে পাবো সব থেকে তীব্র আলো কিন্তু বেরিয়ে আসছে। এই প্রশ্নটা প্রায় আসে, বইয়ে আছে, দেখবে। এটা কিন্তু একটু দেখে নি। ওকে, নেক্সট প্রশ্ন। প্রশ্ন 3, কখন প্রিজমকে পাতলা প্রিজম বলা হয়?
জানো পাতলা প্রিজম কখন বলে? কার উপর নির্ণয় করে পাতলা প্রিজম হয়? কোন কোণের উপর নির্ণয় করে? প্রতিসারক কোণের উপর, একদম তাই। প্রতিসারক কোণ যেটা আছে যে এ, তার মান যদি লেস দ্যান ইকুয়াল টু 10 ডিগ্রি হয়, তার ক্ষেত্রে স্পেশাল কি কি জিনিস পাই? স্পেশাল কি কি জিনিস পাই? এই ক্ষেত্রে আমরা সাইন i1, সাইন i2, এই যে এইগুলোকে আমরা তখন i1 i2 লিখতে পারি, কারণ এমনিতেই এ যখন কম হয় তখন প্রায় আলো লম্ব অপতন হয়। তখন প্রায়, যখন এগুলো খুব কম হয় তখন আলোর প্রায় লম্ব অপতন হয়। আলোর প্রায় প্রায়শই লম্ব অপতনই হয়। জোর করে যদি তুমি তেরচা ভাবে না ফেলো, তাহলে সাধারণত লম্ব আপতনই হয়। লম্ব আপতন যদি হয় তাহলে অভিলম্বের সাথে গা ঘেঁষে ঘেঁষে হবে, তখন i1 i2 কম হবে, তখন এরকম ধরনের হবে। আর i1 i2 কম হলে r1 r2 কম হবে, তখন সাইন i2, সাইন r2, সাইন r1, এগুলোর মানও কিন্তু r1 আর r2 হবে। তাহলে আমরা জানি, তার ফলে আমরা কিছু স্পেশাল কন্ডিশন পেলাম। আবার দেখো আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এটা হচ্ছে তার জন্য আমরা এই যে ডেল্টা সমান যেটা আমরা পেয়েছিলাম i1 প্লাস i2 মাইনাস ডেল্টা মাইনাস এ, এটা যখন পেয়েছিলাম তখন আমরা লিখতে পারি কি i1 ইকুয়াল এখানে তোমার 2i। যাই হোক এইরকম করে আমরা পুরো জিনিসটা লিখি। এই ফর্মুলাটা হচ্ছে জেনারেল ফর্মুলা। এবার তোমাদের যদি একটা প্রবলেম দেওয়া হয়, যদি একটা প্রবলেম দেওয়া হয়, খুব সিম্পল প্রবলেম মনে হবে, প্রবলেমটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ধরে নাও বলছে একটি প্রিজমের উপাদান, একটি প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক হচ্ছে √অফ 3/2, এবং তার প্রতিসারক কোণ এ সমান বলছে 90 ডিগ্রি। এটা বলা আছে। এখান থেকে প্রশ্ন করছে 1 নাম্বার, প্রিজম দ্বারা ন্যূনতম চ্যুতি কত? নাম্বার 1। নাম্বার 2 জিজ্ঞেস করছে এবং ন্যূনতম চ্যুতির আনুষঙ্গিক আপতন কোণ কত? নাম্বার 3 প্রশ্ন করছে কোন আপতন কোণের জন্য ওই প্রিজমের থেকে কোনো নির্গত রশ্মি থাকবে না, কোনো রশ্মি নির্গত হবে না। বলো, আই এম গিভিং ইউ 2-3 মিনিটস, করার চেষ্টা করো, পারো কিনা দেখি। হ্যালো হ্যালো হ্যালো, পারবে না। কি দেওয়া আছে? মিউ দেওয়া আছে, √3/2, আর এ দেওয়া আছে 90 ডিগ্রি। তাহলে মিউ আর এ এটা দেওয়া আছে, বার করতে দিয়েছে ডেল্টা এম সমান কত।
এখানে করেসপন্ডিং ফর্মুলা কারণ মনে পড়ছে? যে ফর্মুলা থেকে আমি বলেছিলাম 100% আইদার ফর্মুলার প্রমাণ অথবা ফর্মুলা থেকে প্রবলেম অবশ্যই পড়বে পরীক্ষার সময়। সেটা কি? মিউ সমান একদম তাই, সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু বাই সাইন এ বাই টু। হয় এই ফর্মুলার প্রমাণ পড়বে, হয় এটার প্রমাণ পড়বে, অথবা এটা থেকে প্রবলেম পড়বে। এরকম ধরনের, তুমি এরকম ভেবো না যে এই ফর্মুলাটা তোমাকে বলে দেবে, বলে দিয়ে বলবে বসিয়ে দেখো তো মিউ এর মান কত হয়। তা না বলে মিউ বলে অন্য কিছু বার করতে দিতে পারে, কারণ তোমরা তো 12 পাস করে যাচ্ছ না। একদম যদি কিছু না করতে পারো অথর্বের মতো, তাহলে তোমাদের অথর্বের মতনই ফেল করা উচিত। তো যেটুকু না করলেই নয়, সেই ধরনের প্রবলেম কিন্তু পরীক্ষার সময় পড়বে। তাহলে এটা যদি আমরা বসাই, তাহলে আমরা কি পাবো দেখি। তাহলে মিউ সমান সাইন এ প্লাস ডেল্টা এম বাই টু ডিভাইডেড বাই সাইন এ বাই টু। গিভেন এখানে দেওয়া আছে মিউ সমান হচ্ছে রুট ওভার অফ 3/2। আর কি দেওয়া আছে? এ সমান 90 ডিগ্রি। তাহলে বসালে আমরা পাচ্ছি মিউ মানে রুট ওভার অফ 3 বাই রুট ওভার অফ 2, আমি ভেঙে দিলাম, সমান সাইন 90 ডিগ্রি প্লাস ডেল্টা এম বাই টু সমান সাইন 90 ডিগ্রি বাই টু মানে হচ্ছে সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি মানে 1/√2। তাহলে এখানে লিখলাম সাইন 90 ডিগ্রি প্লাস ডেল্টা এম বাই টু বাই সাইন 45 ডিগ্রি মানে 1/√2। তাহলে বজ্র গ্রহণ করে দাও। তাহলে তুমি পাবে এই দিকটা এইদিকে লিখলে সাইন 90 ডিগ্রি প্লাস ডেল্টা এম বাই টু সমান হচ্ছে √3/2। √3/√2 ইন্টু 1/√2 ইন্টু 1/√2 হয়ে যাবে। তাহলে √3/2 হবে। √3/2 মানে হচ্ছে সাইন 60। তাহলে 90 ডিগ্রি প্লাস ডেল্টা এম বাই টু সমান সাইন 60। তাহলে 90 ডিগ্রি প্লাস ডেল্টা এম বাই টু সমান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি প্লাস ডেল্টা এম সমান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে ডেল্টা এম সমান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এইটা হলো ফার্স্ট 1 নম্বরের প্রবলেমের অ্যান্সার। নেক্সট কি? নেক্সট হচ্ছে I1 ডেল্টা এম সমান এটা পেলে। আর ডেল্টা এম মানে কি তুমি কি জানো? ডেল্টা এম মানে তুমি জানো I1 প্লাস I2 মাইনাস এ। এটা তুমি জানো। এ তোমার দেওয়া 90 ডিগ্রি, আর বলছে ডেল্টা এম। ডেল্টা এম মানে সেখানে তুমি জানো I1 ইকুয়াল টু I2 প্রতিসম, সেটা ধরে নাও আই। ডেল্টা এম সমান, তুমি কি পাবে? ডেল্টা এম সমান 2i মাইনাস এ। তাহলে আই সমান এ প্লাস ডেল্টা এম বাই টু। এ সমান কত? 90, ডেল্টা এম সমান কত? 30/2 মানে হচ্ছে 60 ডিগ্রি। এটা হলো সেকেন্ড, আই সমান 60 ডিগ্রি। এটা হচ্ছে সেকেন্ড প্রশ্নের অ্যান্সার। 3 নাম্বারটা কি জিজ্ঞেস করেছে গো? বিজির 3 নাম্বারটা কি জিজ্ঞেস করেছে? নাই। আর কি আছে? কেউ আছো? 3 নাম্বারটা কি জিজ্ঞেস করেছে? যে মিনিমাম কোণের জন্য, যে মিনিমাম আপতন কোণের জন্য কোনো নির্গত রশ্মি থাকবে না। তাহলে যে মিনিমাম আপতন কোণের জন্য নো নির্গত রশ্মি, তাহলে সেটা যদি আমি ধরে নিই লেট ইট বি I1, তাহলে আমরা জানি সাইন I1 সমান, আমাদের ফর্মুলা কি ছিল বলো, কে বলতে পারবে? নির্গত রশ্মি পাবে না, আই এর ক্ষেত্রে কন্ট্রোল, আইটাকে চেঞ্জ করে করে তাহলে কি হয়? সাইন I1 সমান কি গো?
ভেরি গুড, ভেরি গুড। রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস ওয়ান মাইনাস কস এ। এটা না বলে মিউ স্কোয়ার মাইনাস ওয়ানটাকে আগে বলবে, ওকে? তাহলে ঝামেলা থাকবে না, সাইন এ এর সাথে গুণ করার কোনো গল্প থাকবে না, এইটা বললে বেটার। মিউ স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু সাইন এ মাইনাস কস এ, ব্যাস বসিয়ে দাও। মিউ তো তোমার দিয়ে দিয়েছে। তাহলে রুট ওভার অফ √3/√2 মানে 3/2 মাইনাস ওয়ান, সাইন এ মানে হচ্ছে সাইন 90 ডিগ্রি, কস এ মানে কস 90 ডিগ্রি, সো দ্যাট ইজ জিরো। তাহলে এটা হচ্ছে রুট ওভার অফ ওয়ান বাই টু সমান হচ্ছে 1/√2। তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ I1 শুড বি 45 ডিগ্রি। তাহলে মিনিমাম অ্যাঙ্গেল হচ্ছে 45 ডিগ্রি। 45 ডিগ্রির চেয়ে বেশি অ্যাঙ্গেল হলে আর কিন্তু কোন রকম পাবে না আলো। এই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন ধরনের তোমাদের পরীক্ষায় পড়তে পারে। আমি জাস্ট তোমাদের একটু জাস্ট হিন্ট দেওয়ার চেষ্টা করলাম। আমরা এগুলি পরীক্ষায় পড়ে, খুব কঠিন কিছু পড়ে না। আর এখানে আর একটা জিনিস, যেটা ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট, সেটার ফর্মুলা কি? ল্যাটারাল শিফট এর ফর্মুলা কি? এরকম যদি টি বেধের একটা ফলক হয়, তাতে যদি আই অ্যাঙ্গেলে পড়ে, তাহলে আলো এরকম করে গিয়ে এরকম করে বেরোবে। তাহলে এই যে আলোটা বিচ্যুতি হবে না, কিন্তু এই যে ল্যাটারাল শিফট হবে ডেল্টা এক্স, এটা ফর্মুলা কি? এটা যদি প্রতিসংখ্য মিউ হয়, ডেল্টা এক্স সমান কি হয়? পি। এটা যদি I1 হয়, হ্যাঁ, এটা বলতে হবে, একদম মুখস্থ রাখবে। পি সাইন আই ইন্টু ওয়ান মাইনাস কসাই, তাই তো? কসাই বাই রুট ওভার অফ মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার। এইটা কি বলছিলিস? দাঁড়া দেখি, এটাই বলছিলে তো? হ্যাঁ, এটা হচ্ছে পার্শ্ব সরণ। এই সমস্ত জিনিসগুলো প্রমাণ করা। আর তাছাড়াও আর তোমাদেরকে আরেকটা জিনিস জিজ্ঞেস করি, সেটা হচ্ছে, আরেকটা জিনিস বলি, মরীচিকাটা একটু দেখে নিও তোমরা। মরীচিকাটা আমি তোমাদের বলিনি মিরেজ, কারণ এটা খুবই কমন, তোমরা ছোটবেলা থেকে জানতে যে মিরেজ মানে, ধরে নাও যখন গ্রীষ্মকালে, ক্ষণক্ষণে গ্রীষ্মকাল, যখন একদম পুরো বৈশাখ মাস, যখন এখনকার যেমন দুদিন আগে ফিলিংস হচ্ছিল, তার বিপরীত ফিলিংস যখন হয় আমাদের গ্রীষ্মকালে, যখন মনে হয় যে চামড়াটাকেও কেটে ফেলে দিই শরীরের, এত গরম এত গরম। সেরকম টাইমে যদি তোমরা অনেক লম্বা কালো পিচের রাস্তায় যদি যাও, যখন জিভ শুকিয়ে যায়, তখন মনে হয় ওই দেখো কিছু দূরে একটু জল পাওয়া যাচ্ছে, জল। এই যে ঠান্ডাটা, এটা মরুভূমিতে আরো বেশি প্রকট হয়। এবং আহ যদি কোনো দূরে, অনেক দূরে কোনো গাছ ফাছ কেউ দেখতে পায়, তার একটা ইমেজ সে দেখতে পায় কাছাকাছি অবস্থায়, সেটাকে বলা হয় মিরেজ বা মরীচিকা। এটা সম্বন্ধে কিন্তু তোমরা 3-4 বা অ্যাটলিস্ট 5-6 লাইন্স লিখবে, প্লিজ লিখে রেখো। কারণ দেখা গেল সব কোশ্চেন চাপ দিল, নিয়ে লিখলো যে মরীচিকা কি, এর সাথে কি সম্বন্ধ আছে, এরকম ধরনের কেন সৃষ্টি হয়, এটা পড়ে গেল, তুমি সেটাই লিখতে পারলে না। এখানে কি কি ইম্পর্টেন্ট পয়েন্ট অ্যাড করবে? 1 নাম্বার পয়েন্ট যেটা অবশ্যই অ্যাড করতে হবে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ যে ওয়ার্ড গুলো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, এই কথাটা অ্যাড করতে হবে। পূর্ণ প্রতিফলন এই কথাটা অ্যাড করতে হবে। আর 2 নাম্বার হচ্ছে যে বাতাসের বাতাসের লেয়ারের বাতাসের যে লেয়ার, তাদের এর তোমার মিউ আলাদা হয়, আলাদা হয় গরমকালে। সমস্ত কালে যে লেয়ার গুলো উপর দিকে উঠছে আলাদা হয়, এবং যে কারণে তারাগুলো মিট 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 করে। তারাগুলো কি তোমার মাঝে মাঝে জলে মাঝে মাঝে বন্ধ করে, টুনি বাল্বের মতো? অ্যান্সার হচ্ছে না। কিন্তু তাও মিট মিট কেন করে? তার কারণ আমরা তারাগুলোকে দেখার আগে, যে তারা থেকে যে আলোগুলো আসছে, সুদূরে যে তারাগুলো আছে, সেখান থেকে আলো আসার সময় মধ্যেখানে কি থাকছে? বাতাস। সেই বাতাসের হাওয়া এদিক ওদিক যখন চেঞ্জ করে, তখন তার ডেনসিটি চেঞ্জ হয়। ডেনসিটি যখন চেঞ্জ হয়, তখন তারাগুলোর পেক্ষিক যে অবস্থান, সেটা স্লাইটলি এদিক ওদিক চেঞ্জ হয় বলে মিট 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 করছে বলে দেখা যায়।
কিন্তু চাঁদের হয় না কেন? চাঁদটা বড়। তার স্লাইট চেঞ্জের জন্য চাঁদটা চাঁদের জায়গাতেই থাকে। আমাদের চোখ সেটাকে তেমন ভালো করে বুঝতে পারে না বলে চাঁদটাকে মিটমিটে বোঝা যায় না। বাট চাঁদ দেখার সময় কি তাহলে বাতাসের ঘনত্ব চেঞ্জ হয় না? অ্যান্সার হচ্ছে হ্যাঁ হয়। সবসময় হয়। তারা অনেক দূরে আছে, পয়েন্ট পার্টিকেল, তাই ওদের শিফটিংটা চোখ উপলব্ধি করতে পারে বলে পিট করে, তাহলে করে না। এবং বাতাসের এই যে এই মিউটা ডেনসিটিটা সব থেকে মাটিতে সবচেয়ে কম হয়, মাটি লাগোয়া বাতাসে সবচেয়ে কম হয়। ধীরে ধীরে যত উপরে উঠবো তত আমরা ঘন মাধ্যম পাবো। তার মানে এখানে এইটা যদি আমার মাটি হয়, মাটি হয়, এখানে হবে লঘু, এখানে হবে লঘু, এখানে হবে ঘনতর, এইখানে হবে আরো ঘনতর, এরকম হচ্ছে। আর এইখানে তুমি এরকম জায়গায় ধরে নাও তুমি বসে আছো, এইখান থেকে দেখছো, তাহলে এখানে যদি কোনো একটা গাছপালা থাকে, গাছপালা যদি থাকে, তাহলে তার যে ফটো যখন আসবে তার লাইট, তখন ঘন থেকে এদিকে ঘন যদি হয়, এদিকে হচ্ছে মিউ বাড়ছে, মিউ বাড়ছে, তাহলে নিচের দিকে নামলে মিউ কমছে, কমছে মানে ঘন থেকে লঘুতে আসছে, তখন একটা পূর্ণ প্রতিফলন হওয়ার চান্স থাকে, যার ফলে তুমি এই জিনিসটাকে এরকম তার ইমেজ দেখবে নিচের দিকে। তার মানে তুমি এইখানে দেখতে পাবে সেটা গাছটাকে, চোখ সোজা দেখে। যে 200 কিলোমিটার, মানে 200 কিলোমিটার নয়, 10 কিলোমিটার দূরে আছে, সেটা মনে হবে 200 মিটার দূরে আছে। ছুটে যাবে, গিয়ে দেখবে জল নেই, আবার ছুটে যাবে। তো এই মিরেজ সম্বন্ধেও কিন্তু আইডিয়া ক্লিয়ার রেখো। সো উই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট প্রতিফলন। আমরা প্রতিসরণ ডিসকাস করলাম। এটা রিভাইজ হলো। কিছু প্রবলেম হলো, যেহেতু এখান থেকে প্রবলেম আমি করাইনি, এবারে করানোর কথা ছিল। কিছু প্রবলেমস আমি করালাম, তার মানে সব প্রবলেমস করানো হয়নি, কয়েকটা প্রবলেম করালাম, আরো সব প্রবলেম তোমরা করো। আর নেক্সট যে ক্লাস সেটা হবে স্যাটারডে। কালকে তোমাদের পরীক্ষা হবে পুরো সারাদিন। আমি চাইবো যে কালকে তোমরা অনলাইন যদি একা ঘরে বসে বসে দিতে পারো বাবা মায়ের গার্ডে, তো ভেরি গুড, আদারওয়াইজ তোমরা এসে এখানে পরীক্ষা দেবে। ফার্স্ট যে শিফট, সেটা শিফটে যদি না আসো তাহলে ভালো হয়, কারণ সেই শিফটে এলে হয়তো তোমরা প্রিন্টেড কোশ্চেন না পেতেও পারো। বাদ বাকি টাইমে প্রিন্টেড কোশ্চেন তোমরা কিন্তু পেয়ে যাবে। বাদ বাকি সেকেন্ড, থার্ড যে দুটো শিফট আছে সেই শিফটে তোমরা চলে এসো। কেউ গল্প করে যুক্তি করে একসাথে পরীক্ষা দেওয়ার জন্য এসো না, কারণ এই পরীক্ষাগুলো কিন্তু ওই এখানে ঠাট্টা ইয়ার্কি করার জন্য নয়। তোমরা নিজেদের প্রিপারেশনটাকে কতটা হয়েছে সেটা নিজের কাছে নিজের বোঝা এবং নিজে নিজে ভেতরে ভেতরে কনফিডেন্ট বুস্টিং করার জন্য পরীক্ষা করো। সেটা ঘরেও নিতে পারো যদি বাবা মা ভালো গার্ড দেয়। ওকে, স্যাটারডে তোমাদের পড়াবো, সানডে পড়াবো। স্যাটারডে থেকে কিন্তু একদম পুরোপুরি শুরু হবে লেন্স, এখান থেকে শুরু করবো। ওকে, চলো বাই, গুড নাইট। আবার প্রত্যেককে বলছি হ্যাপি নিউ ইয়ার, সবাই ভালো থেকো।